বন্ধুরা, আজকে পরবর্তী আরও কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। তো বেশি দেরি না করে শুরু করা যাক। ওকে, প্রথম প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটি স্কেলার রাশি? সবাই জানো ভর হবে স্কেলার রাশি, ভরবেগ হবে না, ওজনও হবে না, আর বলও হবে না। ঠিক আছে, স্কেলার রাশি হচ্ছে এমন ভৌত রাশি যার শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই। ঠিক আছে, ভর একটি স্কেলার রাশি কারণ এর শুধু মান রয়েছে, অন্যদিকে ভরবেগ, ওজন আর বল ভেক্টর রাশি কারণ এদের মান আর দিক দুটোই আছে। বোঝা গেল? এটা একটা ফিজিক্সের কোয়েশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারেও এসেছে। আমার এখানে যতগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটা কোনো না কোনো সালে এসেছে। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী? আয়তনের একক হচ্ছে কী হবে? সেমি কিউব। অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ সেমি কিউব হচ্ছে তোমাদের সিজিএস পদ্ধতিতে আয়তনের একক। বোঝা গেল? সিজিএস পদ্ধতি মানে হচ্ছে যে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার হয় এবং আয়তন ত্রিমাত্রিক পরিমাপ, তাই আয়তনের একক হবে সেমি কিউব বা ঘন সেন্টিমিটার। সেমি স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের একক। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি ভেক্টর রাশি? ভর, তাপমাত্রা, সরণ না সময়? অবশ্যই সরণ হচ্ছে আমাদের কি একটা ভেক্টর রাশি। বোঝা গেছে? ভেক্টর রাশি হলো যার মান আর দিক উভয়ই আছে। সরণ একটি ভেক্টর রাশি কারণ এর শুধু দূরত্বই নয়, কোন দিকে গমন করছে তাও নির্দেশ করছে। তাই ভর, তাপমাত্রা এবং সময় এরা হচ্ছে কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসো। নেক্সট প্রশ্ন বলছে ক্ষমতার একক কি? ক্ষমতার একক আমরা জানি ওয়াট হচ্ছে ক্ষমতার একক। বোঝা গেল? ওয়াট কি না, ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার একক। সময়ের সম্পাদিত কাজ বা শক্তি স্থানান্তরের হার। আর এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ডব্লু দ্বারা চিহ্নিত করা হয়। 1 ওয়াট মানে হচ্ছে যে 1 জুল/সেকেন্ড। ঠিক আছে, এবারে বলছে দেখো, জুল হলো শক্তির একক আর ভোল্ট হলো কিসের একক? না বিভবের একক। তাহলে ওয়াট বোঝা গেছে কিসের একক? না আমাদের ক্ষমতার একক। ঠিক আছে, 1 ওয়াট মানে 1 জুল/সেকেন্ড। তাহলে ওয়াটকে আমরা জুল/সেকেন্ড দ্বারাও চিহ্নিত করতে পারি। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন তোমাদের কাছে কি বলছে দেখো, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? কোনটা? না প্রতিসরাঙ্ক হচ্ছে এককবিহীন রাশি। বোঝা গেল? নিম্নলিখিত রাশিগুলোর মধ্যে প্রতিসরাঙ্ক হচ্ছে এককবিহীন রাশি। কেন? কারণ প্রতিসরাঙ্ক হলো দুটি মাধ্যমে আলোর বেগের অনুপাত। যেহেতু এটি একই ধরনের দুটি রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই। প্রতিসরাঙ্ক কী বলছে? প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ ডিভাইডেড বাই মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, আয়তন আর ত্বরণ এবং কি বলেছে দেখো গতিশক্তি সবগুলি নির্দিষ্ট একক আছে। ঠিক আছে, বাট প্রতিসরাঙ্কের কোনো নির্দিষ্ট একক নেই। নেক্সট দেখো, নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটা? সবাই বলতে পারবে। বৈদ্যুতিক রাশি মানে আধান, না তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, না তড়িৎ বিভব, না বৈদ্যুতিক রোধ? কোনটা হবে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটা হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একটি ভেক্টর রাশি কারণ মান দিক উভয়ই রয়েছে। এটি নির্দেশ করে কোন দিকে এবং কত শক্তিতে একটি আধানযুক্ত কণা বল অনুভব করবে। আর বৈদ্যুতিক আধান বা তড়িৎ বিভব এবং হচ্ছে বৈদ্যুতিক রোধ একটা স্কেলার রাশি। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিচের জোড়াগুলির মধ্যে কোনটির মাত্রা হচ্ছে যে অনুরূপ? কোনটা দেখো তো, কোনটা হবে? না টর্ক ও কার্য এর কিন্তু মাত্রা অনুরূপ হবে। টর্ক আর কার্যে উভয়ের মাত্রা দেখো কি আছে, না mL² T⁻²। ঠিক আছে, এটা হচ্ছে মাত্রা। টর্ক মানে কি? বল ইন্টু দূরত্ব, আর কার্য মানে কি? বল ইন্টু সরণ। যদিও তারা ভিন্ন ভৌত রাশি বা তাদের মাত্রা কিন্তু একই। বল ও ক্ষমতা আর ভর ও ওজন আর কৌণিক এবং রৈখিক ভরবেগের কিন্তু মাত্রা ভিন্ন ভিন্ন হয়। বোঝা গেছে? বাকিগুলোর কিন্তু ভিন্ন ভিন্ন হবে। সে আমাকে চেয়েছে এখানে কোনটা মাত্রা অনুরূপ মানে একই। তাহলে আমাদের হবে টর্ক ও কার্য। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান কত মিটার? সবাই জানো 10⁻⁹ মিটার।
তাহলে ন্যানোমিটার অত্যন্ত ছোট দৈর্ঘ্যের একক, যা ন্যানো টেকনোলজি এবং পরমাণু যে পর্যায়ের পরিমাপে ব্যবহৃত হচ্ছে এটা, ঠিক আছে। আর 1 ন্যানোমিটার সমান 10⁻⁻৯ মিটার হয়, তুলনায় 10⁻³ মিটার মানে হচ্ছে, হ্যাঁ, মিলিলিটার। 10⁻³ মিটার মানে এটা মিলিলিটার 1 মিলিমিটার, ঠিক আছে। এটা দেখে নিবে তোমরা। নেক্সট প্রশ্নে আসছি, দেখো। নেক্সট প্রশ্ন বলছে কিলোওয়াট ঘন্টা কিসের একক? সবাই জানো এটা হচ্ছে অবশ্যই শক্তির একক, দ্যাট ইজ এনার্জির একক। হ্যাঁ, কিলোওয়াট ঘন্টা হলো শক্তির একক বা ক্ষমতার নয়, বোঝা গেছে। এটি বৈদ্যুতিক শক্তি পরিমাপে ব্যবহৃত হচ্ছে। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার ইজুয়াল টু কত না 3.6 মেগাজুল। এবার বলছে বিদ্যুৎ বিলে এই একক ব্যবহার করা হচ্ছে, বোঝা গেল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? কোন শ্রেণীর? অবশ্যই তৃতীয় শ্রেণীর লিভার রূপে কাজ করে। কেন? দেখো, তৃতীয় শ্রেণীর লিভারে প্রযুক্ত বল, হ্যাঁ, কি বলছে দেখো, ফালক্রম ও ভরের মাঝখানে থাকে। আর হাত দিয়ে বস্তু তোলার সময় কনুই ফালক্রম হিসেবে কাজ করছে, আর পেশির প্রযুক্ত বল প্রদান করে। পেশি কী করে না প্রযুক্ত বল প্রদান করে, এবং হাতে ধরা বস্তু ভার হিসেবে কাজ করে। তাই জন্য এখানে কি হচ্ছে না, হাতের সাহায্যে যে কোনো বস্তু তুলছি সেটা তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করছে। নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। বলছে কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে কী বোঝায়? কী বোঝায় না বস্তুর অণুগুলির গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বস্তুর সকল অণু আর পরমাণু গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি। এটি বস্তুর তাপমাত্রা, চাপ এবং অবস্থার উপর নির্ভর করে। তাপগতিবিদ্যায় এই ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট কি প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন আসছি, কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে কোন দিকে? মানে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে কোন দিকে? কোন দিকে ঘোরে কৃত্রিম উপগ্রহ? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, মনে রাখতে হবে কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখো, কৃত্রিম উপগ্রহ পৃথিবীর ঘূর্ণন দিক অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে ঘোরে। এতে জ্বালানি সাশ্রয় হয়, কারণ পৃথিবীর ঘূর্ণন গতি উপগ্রহকে অতিরিক্ত বেগ প্রদান করে, আর বেশিরভাগ উপগ্রহই, হ্যাঁ, এই দিকে উৎক্ষেপণ করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন বলছে একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কত গুণ হবে? কত গুণ হবে? 4 গুণ হয়ে যাবে। কেন? আমরা জানি গতিশক্তি সমান কত না হাফ ইন্টু mv²। এবার বেগ দ্বিগুণ, তাহলে ভি হচ্ছে 2v হয়ে গেল। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাবে না হাফ ইন্টু এম। ভি এর জায়গায় আমি যদি 2v² বসিয়ে দিই, তাহলে কত হলো হাফ ইন্টু m 4v², ঠিক আছে। তার মানে এটা কত হচ্ছে না গতিশক্তির 4 ইন্টু হাফ mv²। তাহলে 4 গুণ আমাদের কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে গতিশক্তির। ওকে, এইবারে বলছে দেখো যদি ভি হয় তাহলে 2v, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এটি পাচ্ছি। নেক্সট বলছে দেখো জি এর মান কত? জি এর মান আমরা জানি কত, এসআই ইউনিটে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এসআই ইউনিটে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার বা 980 কী করছে সেমি/সেকেন্ড স্কোয়ারও বলতে পারি। এর মান স্থানভেদে সামান্য পরিবর্তন হয়, কিন্তু গণনার জন্য সাধারণত 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার বা 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ব্যবহার করা হয়, বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট বলছে তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি? কেন না পৃষ্ঠটানের জন্য গোলাকৃতি হয়। পৃষ্ঠটানের কারণে তরল পদার্থ ন্যূনতম পৃষ্ঠ ক্ষেত্রফল অর্জন করতে চায়। নির্দিষ্ট আয়তনের জন্য গোলক হলো ন্যূনতম পৃষ্ঠক্ষেত্রফল বিশিষ্ট আকৃতি, তাই তরল ফোঁটা কি হয় না গোলাকার হয়। আচ্ছা, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি না এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। সবাই জানো এসআই মানে হচ্ছে কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, দ্যাট ইজ কে দ্বারা চিহ্নিত করা হয়। কেলভিন স্কেল পরম শূন্য তাপমাত্রা 0K, দ্যাট ইজ মাইনাস কত না 273.1 মানে 15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, বা সেন্টিগ্রেড। এবারে বলছে বৈজ্ঞানিক গণনায় কেলভিন ব্যবহার করা হয় কারণ এটি পরম স্কেল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয়? কোনটা না অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, BaOH এর হোল 2। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর
দ্যাট ইজ গ্রুপ 2 যেগুলো ধাতু সেগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি বলছে দেখো না, হাইড্রোক্সাইডের যে দ্রাব্যতা পর্যায় সারণীতে নিচের দিকে বৃদ্ধি পায়, আর BaOH এর হোল 2 দ্যাট ইজ বেরিয়াম হাইড্রোক্সাইড সবচেয়ে দ্রবণীয়। তারপর কি আছে না SrOH এর হোল 2, তারপরে আছে CaOH এর হোল 2, তারপরে কি আছে না MgOH এর হোল 2 সবচেয়ে কম দ্রবণীয়। তাহলে এটি কি বলছে দেখো, আয়নিক ব্যাসার্ধ এবং হাইড্রোজেন শক্তির সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখো, 1 লিটার 0.5 m দ্রবণ তৈরি করতে কত আয়তন 6 mHCl প্রয়োজন? কত আয়তন না, এটা হবে 83 ml HCl প্রয়োজন। তাহলে 1 লিটারে 0.5 ml দ্রবণ তৈরি করতে কত আয়তন 6 ml HCl এর প্রয়োজন না 83 ml। ঠিক আছে, সূত্রটা দেখো, আমরা সূত্র কি বলতে পারি, M1V1 সমান M2V2। এখান থেকে জাস্ট মানগুলো বসিয়ে দিলেই হবে। M1 কত আছে দেখো, M1 আছে 6 ইন্টু V1 ইকুয়াল টু M2 কত ছিল 0.5, আর V2 কত হবে 1 লিটার মানে 1000 গ্রাম। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি বলতে পারবো না V1 এর মানটা 83 মিলিলিটার বা ml, ml এর 6 ml বা 6 ml HCl নিয়ে কি করছে 1 লিটার পর্যন্ত জল যোগ করলে 0.5 মিটার দ্রবণ পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, অভিস্রাবণ নিয়ে কিছু প্রশ্ন নিয়েছে। কি বলছে, নলের দ্রবণে কি বলছে দেখো, রজনীগন্ধার মঞ্জুরি ডোবালে ফুলগুলি নীল বর্ণ ধারণ করে। তাহলে কি বলছে দেখো, নীলের দ্রবণে রজনীগন্ধার যে মঞ্জুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, নীলের দ্রবণে রজনীগন্ধার মঞ্জুরি ডোবালে ফুলগুলি নীল বর্ণ ধারণ করে, সংশ্লিষ্ট ঘটনা কি? এটাকে বলা হয় অভিস্রাবণ। অভিস্রাবণ হচ্ছে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে দ্রাবকের দ্যাট ইজ জল কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে গমন করে, ফুলের কোষে জলের সাথে নীল রঞ্জক প্রবেশ করে ফুল নীল হয়। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, নিচের কোনটি উদ্গ্রাহী পদার্থ? উদ্গ্রাহী পদার্থ কোনটা না CaCl2। উদ্গ্রাহী পদার্থ হচ্ছে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে, আর ক্যালসিয়াম ক্লোরাইড দ্যাট ইজ CaCl2 একটি শক্তিশালী উদ্গ্রাহী পদার্থ যা আর্দ্রতা শোষণ ব্যবহৃত হয়। এটি কি বলছে দেখো, ডেসিসেক্টর এবং শুষ্ককরণ প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট বলছে সকল সাধারণ গ্যাস PV=nRT সমীকরণ মেনে চলে কখন? কখন না শূন্যের নিকটবর্তী চাপে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শূন্যের নিকটবর্তী চাপে এটা কিন্তু PV=nRT সমীকরণ মেনে চলে। আদর্শ গ্যাস সমীকরণ PV=nRT সবচেয়ে ভালোভাবে কাজ করে নিম্ন চাপে দ্যাট ইজ শূন্যের কাছাকাছি আর উচ্চ তাপমাত্রায়। ওকে, এই অবস্থায় গ্যাস অণুগুলির মধ্যে কি বলছে না আন্তঃআণবিক বল এবং অণুর আয়তন নগণ্য হয়, যা আদর্শ গ্যাসের শর্ত। নেক্সট হচ্ছে ধাতু নিষ্কাশনে সর্বাধিক ব্যবহৃত বিচারক পদার্থ কোনটা না, এটা হবে অবশ্যই কোক। কোক প্রায় বিশুদ্ধ কার্বন, এটাকে বলা হয় ধাতু নিষ্কাশনের সবচেয়ে বেশি ব্যবহৃত বিচারক। এটি ধাতব অক্সাইড থেকে অক্সিজেন অপসারণ করে মুক্ত ধাতু উৎপন্ন করে। লোহা, জিঙ্ক ইত্যাদি ধাতু নিষ্কাশনে কোক ব্যবহার করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া শুষ্ককরণ থেকে এসেছে। অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় কিভাবে? কিভাবে শুষ্ক করা যায় না পোড়া চুন দিলেই অ্যামোনিয়াকে শুষ্ক করা যায়, দ্যাট ইজ সি। অ্যামোনিয়া NH3 একটি ক্ষারীয় গ্যাস, এটি শুষ্ক করতে পোড়া চুন দ্যাট ইজ CaO বা সোডা লাইম ব্যবহার করা হয়। গাঢ় H2SO4 বা CaCl2 ব্যবহার করা যায় না, কারণ তারা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে। নেক্সট প্রশ্ন দেখো, কপার 1:1 HNO3 কে বিভাজিত করে কোন গ্যাসে? কোন গ্যাসে বিজারিত করে না, এটা হবে NO গ্যাসে। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড, কপার কি বলেছে দেখো, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড দ্যাট ইজ NO গ্যাস উৎপন্ন করে। কি করে না 3Cu + 8HNO3। ঠিক আছে, এটা থেকে আমরা পাবো কত 3CuNO3 হোল 2 + 2NO দ্যাট ইজ নাইট্রিক অক্সাইড। ওকে, প্লাস 4H2 এটা পাবো। তাহলে গাঢ় HNO3 সাথে বিক্রিয়া করে NO2 উৎপন্ন করছে। আচ্ছা, নেক্সট বলছে যে মৌলটি
জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি কোনটা? অবশ্যই কী হবে? ফ্লুরিন হবে। একমাত্র মৌল যা জলের সাথে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে। ঠিক আছে। ক্লোরিন অত্যন্ত সক্রিয় এবং জল থেকে অক্সিজেন অপসারণ করতে পারে। সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে ইউরিয়া হলো গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ, যেটি প্রস্তুত করেছিলেন কে? কে করেছিল? না হোলহার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জার্মান রসায়নবিদ ফ্রিডরিক হোলহার কী করছে 1828 সালে অজৈব যৌগ অ্যামোনিয়াম যে সায়ানাইড, ঠিক আছে, সেখান থেকে জৈব যৌগ ইউরিয়া সংশ্লেষণ করেন। এই আবিষ্কার জৈব রসায়নে বিপ্লব ঘটায় এবং প্রমাণ করে যে জৈব যৌগে কী করছে গবেষণাগারে তৈরি করা সম্ভব। জৈব যৌগ কিন্তু সম্ভব। নেক্সট প্রশ্ন দেখো। লাফিং গ্যাস কি? না N2O হচ্ছে লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইড বা এটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড N2O কে লাফিং গ্যাস বলে। এটি একটি রঙহীন মিষ্টি গন্ধযুক্ত গ্যাস যা শ্বাস নিলে কী করছে দেখো হাসির উদ্রেক করে এবং দন্ত চিকিৎসা এবং ছোট অস্ত্রোপচারে এটি কী করছে না হালকা চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো। স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? V2O5। দ্যাট ইজ সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে ভ্যানাডিয়াম কী বলছে না পেন্টক্সাইড। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। এই পদ্ধতিতে SO2কে SO3তে জারিত করা হয়, যা পরে জলের সাথে বিক্রিয়া করে H2SO4 উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? না নমনীয় ধাতু হচ্ছে সোনা। সোনা সবচেয়ে এখানে নমনীয় ধাতু। হ্যাঁ, কী বলছে দেখো না এই বলছে 1 আউন্স কী বলছে সোনা থেকে কি করতে পারি না 300 বর্গফুট পাতলা পাত তৈরি করা যায়। ভাবা যায়? এই কি বলছে দেখো বৈশিষ্ট্যের কারণে সোনা গহনা তৈরি এবং বৈদ্যুতিক সংযোগে ব্যবহৃত হয়। রূপো দ্বিতীয় সবচেয়ে নমনীয় ধাতু। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো। বলছে কোনো ব্যক্তি কি করছে না চন্দ্রপৃষ্ঠ থেকে দিনের বেলায় আকাশে তাকালে আকাশকে কেমন দেখবে? কোনো ব্যক্তি চন্দ্রপৃষ্ঠ থেকে যদি দিনের বেলায় আকাশে তাকায় তাহলে আকাশকে কেমন দেখবে? কেমন দেখাবে? অবশ্যই কালো দেখাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। ওকে। পৃথিবীতে আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে অণুর সূর্যের নীল রং আলো বিক্ষিপ্ত করে, আর চাঁদে বায়ুমণ্ডল না থাকায় আলোর বিক্ষেপণ হয় না, তাই দিনেও আকাশ কালো দেখায়। মহাকাশচারীরা চাঁদ থেকে এই দৃশ্য দেখেছেন। নেক্সট প্রশ্ন দেখো। নিচের কোন তত্ত্বের সাহায্যে মহাজাগতিক বস্তু সমূহের গতিবেগের পরিমাপ করা যায়? কোন তত্ত্বের সাহায্যে? না হবে ডপলার ক্রিয়া তত্ত্বের সাহায্যে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডপলার এফেক্ট কি করছে দেখো ব্যবহার করে জ্যোতির্বিদরা তারা এবং ছায়াপথের গতিপথ নির্ণয় করেন। যখন কোনো বস্তু আমাদের দিকে আসে তখন তার আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমে, দ্যাট ইজ ব্লু শিফটটা যেটা সেটা কমে। ওকে। তারপরে কি বলছে এবং দূরে যাওয়ার সময় বাড়ে। ঠিক আছে। এই পরিবর্তন থেকে বেগ গণনা করা যায়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোনটা? না সোনার যেটা সেটা কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়। সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড নেভিগেশন এবং রেঞ্জিং। ঠিক আছে। শব্দ তরঙ্গ ব্যবহার করে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। এটা কিন্তু শব্দ তরঙ্গ ব্যবহার করে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে না। MRI দ্যাট ইজ চৌম্বক ক্ষেত্র ও রেডিও তরঙ্গ, আর USG আল্ট্রাসাউন্ড ভিন্ন নীতিতে কাজ করে। এই নীতিতে কিন্তু আর সোনার জলের নিচে বস্তু শনাক্ত করতে ব্যবহার করা হয়। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। ওকে। নেক্সট প্রশ্ন দেখো। বলছে সংক্রমণের সময় যোগকলা থেকে যেটি ক্ষরিত হয় সেটি কি? কোনটা? না এটা হবে হিস্টামিন। অবশ্যই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, হিস্টামিন। এটা কিছু বায়োলজি বা জীববিজ্ঞানের প্রশ্ন। ঠিক আছে। ওকে। সংক্রমণ বা আঘাতের সময় যোগকলার মাস্ট কোষ থেকে হিস্টামিন ক্ষরিত হয়। এটি রক্তনালী কী করে না প্রসারিত করে, রক্ত প্রবাহ বৃদ্ধি করে আর প্রদাহ সৃষ্টি করে। এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা অংশ, কিন্তু অতিরিক্ত হিস্টামিন অ্যালার্জির কারণও হতে পারে। ওকে। নেক্সট প্রশ্ন দেখো।
কি বলেছে না ট্যাব ভ্যাকসিন যে রোগের জন্য কার্যকরী সেটা কোনটা, না কোনটা হবে টাইফয়েড। ট্যাব ভ্যাকসিন কিন্তু টাইফয়েডের জন্য দেওয়া হয়, ঠিক আছে। ট্যাব ভ্যাকসিন টাইফয়েড এবং প্যারাটাইফয়েড এ আর বি রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। ট্যাবের ফুল ফর্ম কি না, আচ্ছা পূর্ণরূপ কি বলছে দেখো, টাইফয়েড, প্যারাটাইফয়েড এ এবং প্যারাটাইফয়েড বি, ঠিক আছে। ট্যাবের ফুল ফর্ম কিন্তু আসতে পারে টাইফয়েড, প্যারাটাইফয়েড এ আর প্যারাটাইফয়েড বি। হ্যাঁ, এই টিকা কী করছে দেখো, এটাও আসতে পারে কোন ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ প্রতিরোধ ব্যবহৃত করে, না কোন ব্যাকটেরিয়া না সালমোনেলা, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট, সালমোনেলা, ঠিক আছে, এই ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু এটা আসছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে ডিএনএ গাইরেস উৎসেচকটি যে কাজের সঙ্গে যুক্ত সেটি কি, এটা কি হচ্ছে দেখো, না এটা হবে অপশন ডি, বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশন কাজের জন্য ব্যবহৃত হয়। তাহলে ডিএনএ জাইরেস উৎসেচকটি কোন কাজের জন্য ব্যবহৃত হয়, না ডিএনএ রেপ্লিকেশন করতে ব্যবহৃত হয়। তাহলে ডিএনএ জাইরেস একটি কি বলেছে দেখো, না টপোআইসোমারেজ এনজাইম, ঠিক আছে, যা ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএর সুপার কি বলেছে দেখো কয়েলিং নিয়ন্ত্রণ করে, এবং এটি ডিএনএর দুটি কি করছে দেখো, না স্ট্র্যান্ড আলাদা হওয়ার সময় সৃষ্ট টেনশন কমায়, বোঝা গেছে, ওকে। এবং এই এনজাইম ব্যাকটেরিয়ায় গুরুত্বপূর্ণ এবং অ্যান্টিবায়োটিকের লক্ষণ, ঠিক আছে। নেক্সট দেখো, জাম্পিং জিনের আবিষ্কর্তা কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাম্পিং জিনের আবিষ্কর্তা কে, না ডক্টর বারবারা ম্যাকক্লিনটন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এবার বলেছে আমেরিকান এটা জিনতত্ত্ববিদ বারবারা ম্যাকক্লিনটন 1950-এর দশকে কি বলেছে দেখো, না ট্রান্সপোজন বা জাম্পিং জিন আবিষ্কার করেছিল, ঠিক আছে। এই জিন ক্রোমোজোমে এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে পারে, এবং এই আবিষ্কারের জন্য তিনি 1983 সালে নোবেল পুরস্কারও পেয়েছে, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, ডিএনএ থেকে জেনেটিক বার্তা প্রদান করে যে আরএনএ সেটি কোনটা, না এমআরএনএ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাসেঞ্জার আরএনএ, দ্যাট ইজ এমআরএনএ ডিএনএ থেকে জেনেটিক তথ্য নিউক্লিয়াস থেকে রাইবোজোমে কী করছে, না বহন করছে, যেখানে প্রোটিন সংশ্লেষ হয়। আর টিআরএনএ দ্যাট ইজ ট্রান্সফার আরএনএ কী করছে, না অ্যামিনো অ্যাসিড বহন করে। আর আরএনএ কী করে, না রাইবোজোমাল যে আরএনএ সেটা কী করে, না রাইবোজোমের অংশ একটা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে যে আলু গাছের ব্ল্যাক হার্ট রোগের কারণ কি, কারণ হচ্ছে অক্সিজেনের অভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্ল্যাক হার্ট রোগ আলু কন্দে অক্সিজেনের অভাব হয়, সাধারণত ভেজা মাটিতে বা অনুপযুক্ত সংরক্ষণে এই রোগ দেখা যায়। কন্দের কেন্দ্রীয় অংশ কালো হয়ে যায় এবং কোষ মারা যায়। সঠিক বায়ু চলাচল এই মানে রোগটা প্রতিরোধ করা যেতে পারে, বায়ুটা সঠিক চলাচল করতে হবে। নেক্সট বলছে দেখো প্রশ্ন, বলছে কোনটি নিচের কোনটি থেকে কি বলছে, না বায়োডিজেল পাওয়া যায়, কোনটা থেকে, না জেট্রোফা থেকে বায়োডিজেল পাওয়া যায়। জেট্রোফা কি হচ্ছে, গাছের বীজ থেকে তেল নিষ্কাশন করে বায়োডিজেল তৈরি করে, ওকে। এটি একটি পুনর্নবীকরণযোগ্য জ্বালানি এবং পেট্রোলিয়াম ডিজেলের বিকল্প। জেট্রোফা অনুর্বর জমিতেও জন্মাতে পারে, খাদ্য ফসলের সাথে কী করছে প্রতিযোগিতা করে না, ঠিক আছে। নেক্সট দেখো, জেনেটিক প্রকৌশলের দ্বারা সৃষ্ট বিটি বেগুনের বৈশিষ্ট্য হলো কি, না পেস্ট রোধক হিসেবে কাজ করে। তাহলে বিটি বেগুন কি করে, না পেস্ট প্রতিরোধক হিসেবে কাজ করে, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট এটা। হ্যাঁ, কী বলছে দেখো, না বিটি বেগুন জেনেটিক্যাল কি বলছে দেখো, না মডিফাইড বেগুনের জাতে কি করছে, না ব্যাসিলাস, হ্যাঁ, থুরিনজিয়েসিস ব্যাকটেরিয়া থেকে জিন প্রবেশ করানো হয়েছে, এবং কি বলছে দেখো এই জিন একটি প্রোটিন তৈরি করে যা পোকামাকড়ের জন্য বিষাক্ত কিন্তু মানুষের জন্য নিরাপদ, ওকে। এটি কিন্তু কীটনাশকের ব্যবহার কমিয়ে দেয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বিটি বেগুন কী করছে দেখো, জেনেটিক্যাল মডিফাইড বেগুন যাতে কী রয়েছে, না ব্যাসিলাস থুরিনজিয়েসিস রয়েছে, ঠিক আছে, এই ব্যাকটেরিয়াটা রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নিচের সবগুলি হ্যাঁ বলছে কি, না অনকোজেনিক ভাইরাস ব্যতিক্রম কোনটি, না ব্যতিক্রম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে।
তাহলে দেখো অঙ্কজনিক কি বলেছে, দেখো ভাইরাস হলো এমন ভাইরাস যা ক্যান্সার সৃষ্টি করে। ঠিক আছে। আর এইচআইভি, আর হচ্ছে ভেরিসেলা জেস্টার, আর হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস নির্দিষ্ট পরিস্থিতিতে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কিন্তু। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায় কিন্তু ক্যান্সার সৃষ্টি করে না। নেক্সট কী বলছে দেখো, সুপার অয়েল ব্যাগ হলো কি, কোনটা না ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া। সুপার অয়েল ব্যাগ হচ্ছে ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া। কি বলছে দেখো, জেনেটিক্যালি মডিফাইড ব্যাকটেরিয়া যা তেল দূষণ পরিষ্কার করতে ব্যবহৃত হয়। বোঝা গেল? এই ব্যাকটেরিয়া পেট্রোলিয়াম হাইড্রোকার্বন ভেঙে ফেলতে পারে এবং তেল ছড়িয়ে পড়া পরিষ্কারে কার্যকর। ওকে। নেক্সট বলছে দেখো, পারদকারী থেকে মিথাইল মার্কারিতে রূপান্তরের জন্য দায়ী হলো কোনটা না ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া হচ্ছে দায়ী। কেন? কারণ হচ্ছে জলাশয়ের তলদেশে কি বলেছে দেখো, অ্যানেরেবিক ব্যাকটেরিয়া যেটা রয়েছে, দ্যাট ইজ ইউ ব্যাকটেরিয়া, অজৈব পারদকে মিথাইল মার্কারিতে কি করছে না রূপান্তরিত করছে। ঠিক আছে। মিথাইল মার্কারি অত্যন্ত বিষাক্ত আর খাদ্য শৃঙ্খলে জমা হয়ে মাছ বা মানুষের ক্ষতি করে। ওকে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে এসটিডি লক্ষণ রোগ নিয়ে, কি না নিচের কোনটি এসটিডি বলা হবে, কোনটিকে না গনোরিয়া এসটিডি একটা, তারপরে কি বলছে না ট্রাইকোমোনিয়াসিস এইটাও এসটিডি একটা, আচ্ছা সিফিলিস এটাও এসটিডি, তাহলে এখানে হবে সবগুলোই এসটিডি। ঠিক আছে। এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, খুবই ইম্পর্ট্যান্ট, যা যৌন সংক্রমণ বা যৌন সংক্রমণ রোগ যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। গনোরিয়া, তারপরে কি বলছে না টাইকোমোনিয়াসিস, তারপরে কি বলছে না সিফিলিস, সবই কিন্তু এসটিডি। এই রোগগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্টি হয়। সুরক্ষিত যৌন সম্পর্ক এবং সচেতনতা দ্বারা প্রতিরোধ করা যায়। ওকে। নেক্সট দেখো, অনাক্রমবিদ্যার জনককে না অনাক্রম্যবিদ্যার জনক হচ্ছে জেনার, খুবই ইম্পর্টেন্ট। এডওয়ার্ড জেনার অনাক্রম্যবিদ্যার দ্যাট ইজ ইমিউনোলজি জনক হিসেবে পরিচিত। ঠিক আছে। তিনি 1796 সালে গুটি বসন্তের বিরুদ্ধে কি করছে না প্রথম টিকা আবিষ্কার করেছিল। ঠিক আছে। আর তার কাজ আধুনিক টিকাকরণ এবং অনাক্রমতা বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কোনটি অটো ইমিউনো রোগ, কোনটি অটো ইমিউনো রোগ না এগুলো হচ্ছে সবগুলোই হবে, যেমন গ্রেভসের রোগ, তারপরে কি না হাসিমেটা রোগ। ঠিক আছে। তারপরে কি রিউমেড, হ্যাঁ আর্থাইটিস, সবগুলোই কিন্তু হচ্ছে যে কি না অটো ইমিউনো রোগ। ওকে। অটো ইমিউনো রোগে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা নিজের কোষ এবং টিস্যুকে আক্রমণ করে। গ্রেভস রোগ থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করছে, তারপরে হাসিমোটা রোগও থাইরয়েডকে আক্রমণ করছে। আর রিউমেটয়েড আর্থাইটিস এটা কি করছে না জয়েন্টগুলোকে প্রভাবিত করে। ঠিক আছে। এই রোগের সঠিক কারণ অজানা কিন্তু আমাদের কাছে। নেক্সট যে প্রশ্ন আসছে দেখো, কি প্রশ্ন না কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি যে কলাটি থেকে সৃষ্টি হয় সেটা কোনটা না আবরণী কলা থেকে সৃষ্টি হয়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কার্সিনোমা হচ্ছে সবচেয়ে সাধারণ ধরনের ক্যান্সার যা আবরণী কলা থেকে উৎপন্ন হয় এবং এই কলাতক অঙ্গের আস্তরণ এবং গ্রন্থি গঠন করে। ফুসফুস, স্তন বা কোলন এবং কি বলেছে দেখো প্রোস্টেট ক্যান্সার সাধারণত কার্সিনোমা থেকেই তৈরি হয়। ওকে। লাস্ট প্রশ্ন আমাদের দেখো, চন্দ্রপৃষ্ঠ থেকে আকাশে দেখলে আকাশের রং দেখা যাবে কি? অবশ্যই না, কারণ এটা কালো রং দেখা যায়, এটা আমরা এর আগেও পড়লাম। চাঁদে বায়ুমণ্ডল না থাকায় কিন্তু আলোর বিক্ষেপণ হয় না, তাই পৃথিবীতে বায়ুমণ্ডলের অণু নীল আলো বিক্ষিপ্ত করে বলে আকাশ নীল দেখায়, বাট চাঁদে এই প্রক্রিয়া না ঘটায় দিনেও আকাশকে কি দেখায় না কালো এবং তারা দৃশ্যমান। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অন্তিম প্রশ্ন আমাদের, ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ারের দূরত্ব কত? 90 কিলোমিটার মেসোস্ফিয়ারের দূরত্ব ভূপৃষ্ঠ থেকে। মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, যা 85 থেকে 90 কিলোমিটার উচ্চতায় অবস্থিত করে। এই স্তরে তাপমাত্রা উচ্চতার সাথে হ্রাস পায়, উল্কাপিণ্ড এখানে জ্বলে যায় এবং মেসোস্ফিয়ারের উপরের সীমা মেসোপজ নামে পরিচিত। তাহলে মেসোস্ফিয়ারের উপরের যে সীমা সেটাকে বলা হয় মেসোপজ।
ওকে, আজকে তাহলে আমাদের টোটাল 101টি প্রশ্ন করা হলো। আরও কিছু প্রশ্ন আমি এর সম্পর্কে এই সমস্ত টপিক থেকে আমি নিয়ে আসবো পরবর্তী সময়, পরবর্তী পার্টে। ঠিক আছে, তো আজকে এতটাই। ধন্যবাদ।